আমি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতাম অথবা আমি যদি একজন বড় ব্যবসায়ী হতাম, আমার যা আছে সবকিছু আমি বিশ্ববিদ্যালয়ের জন্য ঢেলে দিতাম, শিক্ষার্থীদের জন্য ঢেলে দিতাম। আমাদের এই খারাপ লাগে, আমি যদি আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে ঠিক করতে পারি বাংলাদেশ পরিবর্তন হয়ে যায়। কিন্তু এটা খুবই দুর্ভাগ্যের বিষয়, আমাদের এই বিশ্ববিদ্যালয় আজকে 104 বছর আমরা পার করতেছি এবং স্বাধীনতার আজকে আমরা 5 দশক পার করছি। বিশ্ববিদ্যালয়ের আমার যারা বোনরা আছে, নারীদের জন্য মাত্র 5টা হল। বিশ্ববিদ্যালয় 53% শিক্ষার্থী নারী, কিন্তু কেন তাদের জন্য 5টা হল থাকবে? আমাদের বাংলাদেশের কি টাকার অভাব হয়েছে? ডোনারের কি অভাব আছে? এই সব কিছু পরিকল্পনার অভাব এবং বিগত ফেসিবাদী আমলে এই কৃত্রিম সংকটগুলো তৈরি করার মাধ্যমে আমাদের মেধাগুলোকে ধ্বংস করা হয়েছে। তো সেই কারণে আমরা কথা দিতে চাই ইনশাআল্লাহ, আমরা আমাদের এই ক্যাম্পাসের আবাসন সংকট আমরা আর রাখবো না ইনশাআল্লাহ। যেভাবে হোক, যেখানে প্রেশার দিতে হয় আমরা দিয়ে আমাদের এই আবাসন সংকট আমরা দূর করব। বিশেষ করে আমার যারা বোনরা আছে, যারা রংপুর থেকে আসছে, যারা কক্সবাজার থেকে আসছে, টেকনাফ থেকে আসছে, বাংলাদেশের বিভিন্ন প্রান্তর থেকে আসছে। ফার্স্ট ইয়ার একজন আমার বোন যখন ক্যাম্পাসে আসে, যখন সে সিট না পায়, কি পরিমাণ ট্রমার মধ্যে তাকে যেতে হয়। আমার একজন ভাই, সে ফার্স্ট ইয়ারে যখন আসে কত বড় স্বপ্ন নিয়ে আসে, কিন্তু তার হলের মধ্যে একটা সিট হয় না। সেই সংকট আমরা রাখবো না ইনশাআল্লাহ। তো ইতিমধ্যে আমাদের জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে এবং গভর্নমেন্টের সাথে বিভিন্নভাবে আমাদের অনেকগুলো যৌথ কাজ শুরু হয়েছে এবং খুব দ্রুত সময়ের মধ্যে 5টা হল নির্মাণের কাজ শুরু হবে ইনশাআল্লাহ। চায়না থেকে একটা হল নির্মাণের কাজ ইতিমধ্যে কাজগুলো শেষ, সাইন হয়ে গিয়েছে। নারী শিক্ষার্থীদের জন্য 1500 শিক্ষার্থীর জন্য হল নির্মাণের কাজ শুরু হবে এবং বাকি যে হলগুলো আছে সেগুলো খুব দ্রুতই ভিত্তিপ্রস্তর স্থাপনের কাজ শুরু হয়ে যাবে। 2850 কোটি টাকার একটা প্রকল্প আছে, অধিকতর উন্নয়ন প্রকল্প। আমরা আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে এই প্রকল্পের কাজ শুরু করে দিতে পারবো ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, আমাদের এই বাংলাদেশে আমরা মানবাধিকারের কথা অনেক বলি, ন্যায্য অধিকারের কথা বলি, সমতার কথা বলি, কিন্তু দিন শেষে যারা এই সমতার কথা বলে, ন্যায্যতার কথা বলে, তারাই হচ্ছে কি করে, বেইনসাফিটা করে। তো সেটা এখন আর চলবে না। আমাদের এই সমাজ, যে সমাজের কথা আমরা বলছি, এই সমাজে নারী এবং পুরুষের ন্যায্য অধিকার থাকবে। আমরা আমাদের বোনদের জন্য আমরা ন্যায্য অধিকার নিশ্চিত করবো ইনশাআল্লাহ। সে কারণে আমরা আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ, যে কেন্দ্রীয় মসজিদ 1965 সালে নির্মাণ হওয়ার পর আর সংস্কার হয় নাই, আমরা ডাকসু দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন ডোনারদের সাথে কথা বলে ইতিমধ্যে আমাদের কেন্দ্রীয় মসজিদ সংস্কারের কাজ শুরু করে দিয়েছি। 80 ভাগ কাজ শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। এবং ওই মসজিদের এটা হচ্ছে আমাদের আপৎকালীন সংস্কার এবং আমাদের বোনদের জন্য নামাজের যে জায়গা আগে খুবই কনজাস্টেড জায়গা ছিল, এটা একটু বড় করা হয়েছে, অজুর জায়গা এবং মসজিদকে ডেকোরেট করা। এবং খুব দ্রুত সময়ের মধ্যে মসজিদটা একটা কমপ্লেক্স সেন্টার হবে, যেখানে আমার বোনদের জন্য, নারীদের জন্য অর্ধেক জায়গা থাকবে ইনশাআল্লাহ। যে ডিজাইন করা হয়েছে সেখানে আমার নারী, আমার বোন এবং আমাদের মাদের জন্য, তাদের জন্য অর্ধেক জায়গা থাকবে, তারাও যেন নামাজ পড়তে পারে এবং এই মসজিদে, এই কমপ্লেক্সে যেন আসতে পারে। একই সাথে অন্যান্য যে আমাদের উপাসনালয়গুলো আছে সেগুলোর জন্য আমরা ইতিমধ্যে গভর্নমেন্টের কাছে চিঠি দিয়েছি, বিভিন্ন ডোনারদের সাথে কথা বলেছি। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে একটা মাল্টি কালচারাল এবং মাল্টি রিলিজিয়াস ইনস্টিটিউট, সকল ধর্মের, সকল মানুষের, সকল বর্ণের অধিকার আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। আর আমাদের সবচেয়ে বড় দাবি, আমাদের প্রায় অর্ধেক শিক্ষার্থী যারা বাইরে থাকে, ঢাকায় বিভিন্ন প্রান্তরে থাকে, আমাদের আবাসনের সংকটের পাশাপাশি পরিবহন সংকট, সেই সংকট দূর করার জন্য আমরা কাজ করছি। আজকেও আমরা অর্থ উপদেষ্টার সাথে মিটিং করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে পরিবহনগুলো আছে সেগুলো যেন আধুনিকায়ন করা হয় এবং আমাদের যারা বোনরা আছে, 3টা হল ক্যাম্পাসের বাইরে আছে, সেখানকার শিক্ষার্থীদের জন্য খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা ডাবল ডেকার বাস দেখতে পাবেন ইনশাআল্লাহ। এবং সন্ধ্যাকালীন বাসের ঘোষণা ইতিমধ্যে এসেছে, যেটা দীর্ঘদিনের দাবি ছিল। একই সাথে আমাদের শনিবারের বাস এবং কুমিল্লা পর্যন্ত বাসের ঘোষণা ইতিমধ্যে আমাদের পরিবহন সম্পাদক দিয়ে দিয়েছে। তো এরকম অসংখ্য কাজ। এই ডাকসুটা হচ্ছে আপনাদের, এখানে ডাকসুর বিপি হিসেবে সাদিক কায়েম কিছুই না, অথবা জিএস, এস এম ফরহাদ, মহিউদ্দিন, মিনহাস, এখানে আমরা কেউ নেতা না, আমরা আপনাদের প্রতিনিধি, আপনাদের ভাই। ক্যাম্পাসের যে কোনো সমস্যা, শুধু ক্যাম্পাস না, আমরা যে কথাটা শুরুতেই বলেছি, আপনাদের ব্যক্তিগত সমস্যা, পারিবারিক সমস্যা, একাডেমিক সমস্যা, যে কোনো সমস্যা ক্যাম্পাসে আপনাদের আপন বড় ভাই থাকলে, বোন থাকলে যেভাবে শেয়ার করেন, আমাদেরকে যদি আপনারা শেয়ার করেন, আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো ইনশাআল্লাহ। এবং আমরা কথা দিচ্ছি, যেভাবে পারি আমরা আপনাদের পাশে থাকবো। এবং আমাদের স্বাস্থ্যের সমস্যা অ্যাড্রেস করার জন্য ইতিমধ্যে আমরা কাজ শুরু করেছি, বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে আমরা এমওইউ করছি। এবং আজকে আমেরিকান ওয়েলনেস সেন্টার, তারা যে উদ্যোগ হাতে নিয়েছে, এরকম বড় বড় প্রতিষ্ঠানের সাথে আমরা এমওইউ করব। এবং এর বাইরেও আপনাদের যে কোনো ট্রিটমেন্ট কিন্তু সাপোর্ট লাগলে আমরা কথা দিচ্ছি আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আজকে সন্ধ্যায় অনেক সুন্দর এবং
একটা শিরোনামে এত সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন আসলে ডাকসু থেকে উদ্যোগ নিয়ে করা হয়েছে। আপনারা আমরা এখানে যারা উপস্থিত আছি মোটামুটি ম্যাক্সিমাম হচ্ছে হলে থাকা হয়, বা যারা হচ্ছে আমরা বাসায়ও থাকি তাদের বেশিরভাগ সময়টা আসলে আমাদের ক্যাম্পাসে থাকা হয়। তো আমাদের ব্যক্তিগত জীবনে আমরা চাইলেও আসলে নিয়ন্ত্রিত জীবনযাপন করতে অনেকটাই ব্যর্থ হই। আমাদের ইনফ্রাস্ট্রাকচার, আমাদের আর্থসামাজিক অবস্থা এবং আমাদের যে লাইফস্টাইল সব মিলিয়ে আসলে আমরা হেলদি লাইফ লিড করতে পারি খুবই কম। তো সেই জায়গায় ডাকসুর উদ্যোগে আজকের যে প্রোগ্রামটা হচ্ছে সেইখানে আমরা আসলে চেষ্টা করব শিখে নেওয়ার যে সায়েন্টিফিক ওয়েতে কীভাবে আমরা আমাদের জীবনটাকে আসলে পরিচালনা করতে পারি, আমাদের অনেক না পাওয়ার মাঝেও কিভাবে আমরা আমাদের যতটুকু আছে তার মাধ্যমেই আমরা আমাদের সময়টাকে, আমরা আমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যকে সুস্বাস্থ্য হিসেবে গড়ে তুলতে পারি। তো বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমেরিকান ওয়েলনেস সেন্টারকে। তারা আমাদের সাথে কোলাবোরেশন করেছেন এই সুন্দর একটা প্রোগ্রামে, এবং এই প্রোগ্রামের মাধ্যমে আসলে আরও চমৎকার একটা বিষয় আমরা পেতে যাচ্ছি ইনশাআল্লাহ, সেটা আপনারা প্রোগ্রামে দেখতে পাবেন। তো উপস্থিত অতিথিবৃন্দকে অনেক বেশি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, অনেক বেশি শুভেচ্ছা জানাচ্ছি যে ওনাদের ব্যস্ততম সময় আসলে আমাদেরকে দিচ্ছেন। তো আশা করছি এই প্রোগ্রামের মাধ্যমে আমরা যে বিষয়গুলো জানবো, যে বিষয়গুলো শিখবো, সেগুলো আমাদের ব্যক্তিগত জীবনে চর্চার মাধ্যমে আমরা উপকৃত হওয়ার চেষ্টা করব। আমার কাছে মনে হয় যে আমাদের যেই জেনারেশনটাই প্রথম জেনারেশন যারা টোটালি ডিভাইস বেসড, বা আমরা অনেক বেশি সোশ্যাল মিডিয়া দ্বারা উজ্জীবিত হই, বা সোশ্যাল মিডিয়া দ্বারা আমরা অনেক বেশি প্রভাবিত হই। এমন হয় যে আমরা সকালে সোশ্যাল মিডিয়াতে একজন ইনফ্লুয়েন্সার দেখছি, আমাদের মনে হচ্ছে সে তো সফল, তাকে অনুসরণ করতে হবে। তখন আমার মানসিক অবস্থা বা আমি তার প্রতি ইন্টারেস্টেড হই। আবার বিকেলে আমরা যখন আরেকজনকে দেখি, একজন ডাক্তার বা একজন ইনফ্লুয়েন্সার, তখন আমার মনে হয় যে না, আমাকে তার মতো হতে হবে। তো এই যে আমরা অনেক বেশি সোশ্যাল মিডিয়া বেসড হয়ে গিয়েছি, অনেক বেশি ডিপেন্ডেন্ট হয়ে গিয়েছি, যার ফলে দেখা যাচ্ছে যে আমাদের এই প্রজন্মের মধ্যে অনেক বেশি মেন্টাল আনস্টেবিলিটি বা অনেক ধরনের মানসিক অবস্থার মধ্য দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে, যার ফলশ্রুতিতে এই যে একটা মানসিক প্রেশার তৈরি হচ্ছে, বিভিন্ন চাওয়া পাওয়া, বিভিন্ন অপ্রাপ্তি আমাদের মধ্যে তৈরি হচ্ছে, যেটার প্রভাব আলটিমেটলি আমাদের শরীরের উপর পড়ছে, আমাদের মস্তিষ্কের উপর পড়ছে। তো এই যে একটা ব্যাড প্র্যাকটিস আমাদের জেনারেশনের, সোশ্যাল মিডিয়ার উপর অনেক বেশি অ্যাডিকশন, এই জায়গাটা থেকে আমাদেরকে বের হয়ে আসার চেষ্টা করতে হবে। এবং আজকের সেমিনারের মাধ্যমে আমরা কিভাবে একটা হেলদি লাইফ লিড করব, কিভাবে আমরা এই মেন্টাল আনস্টেবিলিটিগুলোকে একটা স্টেবল অবস্থার মধ্যে নিয়ে এসে একটা স্বাস্থ্যকর জীবন আমরা যাপন করতে পারবো, এই বিষয়গুলো আমাদের সামনে উপস্থাপন করবেন আমাদের সম্মানিত অতিথিবৃন্দ ইনশাআল্লাহ। তো আমরা আশা করছি পুরোটা সময় সম্মানিত উপস্থিতি আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের সাথে কোঅপারেট করবেন এবং এখান থেকে সর্বোচ্চটা নেয়ার চেষ্টা করবেন। এর মাধ্যমে আসলে আমাদের সেমিনার সফল হবে, আপনাদের উপস্থিতি সফল হবে, সেই আশাবাদ ব্যক্ত করে আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।